আলোচ্য বিষয় 8টি বিষয়ের উপরে আমার আলোচ্য বিষয়। তো যারা আমাকে নানান সময়ে বা বিভিন্ন সময়ে আমাকে বলছেন যে রাজনৈতিক বিভিন্ন টপিকসের উপরে আমাদের আলোচনা দরকার, আমরা যাতে শিখতে পারি ভালোভাবে পরিচ্ছন্ন ও পরিশুদ্ধের সাথে রাজনীতি করতে পারি। আসলে যদি সত্যি কথা বলতে, যারা সত্যিকার অর্থে মানবিক গুণাবলী অর্জন করার মধ্য দিয়ে চরিত্র ও আদর্শ গঠন না করে রাজনীতি করবে, তাদের দ্বারা দেশ, জাতি, মাটি ও মানুষের মুক্তি কোনোদিন হবে না, সম্ভব না। কারণ আপনারা জানেন, এদেশে শত শত রাজনৈতিক দল রয়েছে এবং তারা তাদের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। এতগুলি রাজনৈতিক দল থাকা সত্ত্বেও এদেশের মানুষ মুক্তি পাচ্ছে না, এদেশের রাষ্ট্র ব্যবস্থা ভালো হচ্ছে না, শাসন ব্যবস্থা ভালো হচ্ছে না, শিক্ষা, সংস্কৃতি, আদর্শ, চরিত্র সব কিছু আজ ধ্বংসের পথে। আপনারা জানেন, বাংলাদেশ স্বাধীন হয়েছে 50 বছর পেরিয়ে গিয়েছে। 1971 সাল থেকে শুরু করে আজ 2022 সাল চলমান। এই 50 বছর আগে আমাদের দেশ বহিরাগত বিশ্বের কাছে বন্দী ছিল, অর্থাৎ দানবদের কাছে বন্দী ছিল। ব্রিটিশ শাসন এবং পাকিস্তান শাসনকে আমরা তাড়িয়েছি যে কোনো মাধ্যমেই। আমরা মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে রক্ত ত্যাগ এবং সর্বোচ্চ সব কিছুকে বিলীন করে আমরা এদেশকে স্বাধীন করেছিলাম। কিন্তু সেই থেকে আজ পর্যন্ত সত্যিকার অর্থেই কি আমরা স্বাধীনতা অর্জন করতে পেরেছি, না শুধু আমরা মুখেই বা কাগজে কলমেই আমরা শুধু লিখে রাখছি স্বাধীন বাংলাদেশ? সত্যিকার অর্থে স্বাধীনতা অর্জন করলেও আজ বাংলাদেশের প্রত্যেকটি মানুষ অস্বাধীনতার মধ্যেই রয়েছে। পাকিস্তান শাসনামল, ব্রিটিশ শাসনামল, সেই শাসনামল থেকে শুরু করে 50 বছর পর্যন্ত যে শাসনামল, তার ভিতরে কতটুকু তফাৎ, এটা সুশীল সমাজের বিশেষজ্ঞগণ সকলেই জানেন। আসলে সেই ব্রিটিশ শাসন, পাকিস্তান শাসন যারা করেছেন, তারাই রেখে গেছেন তাদের লালিত পালিত ছাওয়াল, যারা আজ বাংলাদেশকে শাসন করেন, শোষণ করেন 50 বছর পর্যন্ত। সত্যিকার অর্থে এই দেশের মানুষ স্বাধীনতা অর্জন করতে পারেনি এবং তারা তাদের অধিকার ফিরে পায়নি। তাই আজ আমাদের বাংলাদেশের তরুণ সমাজ জেগে উঠেছে সেই মুক্তিকামী 71-এর যেই সৈনিক ছিল, সেই সৈনিকদের মতো আবার বাংলাদেশের মানুষ গর্জে উঠেছে। কারণ তারা বুঝতে শিখছে, তারা জেনেছে, তারা এই সমস্ত দুর্নীতিবাজদের সকল মুখোশ তাদের কাছে উন্মোচন হয়ে গেছে। তাই আবার 71-এর মুক্তিযুদ্ধ সৈনিকদের মতো আবার আমাদের তরুণ সমাজ জেগে উঠেছে। সেই তরুণ সমাজ এবং আমার সহযোদ্ধা ভাই ও বোনদের উদ্দেশ্যে আমার ক্ষুদ্র এবং আমার অভিজ্ঞতা থেকে কিছু কথা। যারা আমাকে বলেন যে আমাদের মনিটরিং প্রয়োজন বা আমাদের ট্রেনিং প্রয়োজন, যাতে করে আমরা শ্রমিক শ্রেণীর মানুষ একটু জানতে পারি, বুঝতে পারি এবং আন্দোলন করে সফলতা অর্জন করতে পারি। আন্দোলন করে যদি আমরা সফলতা অর্জন করি, কিন্তু আমরা নৈতিকভাবে যদি আমাদের জীবনকে পরিবর্তন করতে না পারি, তাহলে ওই দুর্বৃত্তদেরকে তাড়িয়ে আমরা তো আবার সেই দুর্বৃত্তের রাজ্যই কায়েম করতে হবে। কাজেই দুর্বৃত্তকে তাড়িয়ে যদি একটি কল্যাণমুখী, শ্রমিকমুখী বা আদর্শ রাষ্ট্র গঠন করতে হয়, আগে আমাদের পরিবর্তন হতে হবে। সেই পরিবর্তনের প্রসেসটা আমি চালিয়ে যাচ্ছি, আপনারাও চালিয়ে যাচ্ছেন, আমাদের দেশ বরেণ্য নেতাকর্মীরাও চালিয়ে যাচ্ছেন। তো আমার বিশেষ করে শুভাকাঙ্ক্ষী ও আমার প্রাণপ্রিয় ভাই বোনদের জন্য আজকে 8টি বিষয় নিয়ে আলোচনা হবে। রাষ্ট্রের প্রাণ হলো জনগণ। রাষ্ট্রের নাম্বার 1 যে রাষ্ট্রের প্রাণ হলো জনগণ, সেই জনগণকে
প্রাধান্য না দিয়ে যদি আপনি রাজনীতি করেন, রাষ্ট্রের প্রাণ যে জনগণ, সেই জনগণকে যদি না বুঝে জনগণের সাথে মিল রেখে যদি আপনি রাজনীতি করতে না পারেন, সে রাজনীতি সফল রাজনীতি নয়। রাজনীতির মূল বিষয়বস্তু হলো সমাজ, দেশ ও মানুষ, আর রাষ্ট্রের প্রাণ হলো জনগণ। তো রাষ্ট্রের প্রাণ যদি জনগণ হয়, সেই জনগণকে আগে প্রাধান্য দিতে হবে। জনগণ কি চায়, জনগণের কি দরকার, জনগণের কি প্রয়োজন, এই প্রয়োজনগুলি বুঝতে হবে, তাদের কষ্ট বুঝতে হবে। এবং বিশেষ করে প্রত্যেকটি মানুষের 5টি মৌলিক অধিকার, এই 5টি মৌলিক অধিকার প্রতিষ্ঠিত করতে না পারলে এবং এই অধিকার বাস্তবায়ন করতে না পারলে একটি কল্যাণ রাষ্ট্র হয় না। তো এই কল্যাণ রাষ্ট্র গঠন করতে হলে একটি রাষ্ট্র গঠন করার মধ্য দিয়ে এই 5টি অধিকার বাস্তবায়ন করতে হবে। কিন্তু স্বাধীনতার পরেও আমরা এই 5টি অধিকার ফিরে পাইনি। বিশদ আরো আলোচনা হবে পরবর্তীতে। তো আমরা জনগণকে প্রত্যাখ্যান করে আমাদের দেশের বর্তমান রাজনৈতিক দলগুলো পরিচালিত হচ্ছে, যার কারণে জনগণের সাথে এবং এই রাজনৈতিক দলের নেতাকর্মীর সাথে কোনো সম্পর্ক নেই, যার কারণে এই নেতারা কখনো জনগণের অধিকার বাস্তবায়ন করতে পারে না। জনগণের সাথে সম্পৃক্ত রেখে যদি রাজনীতি করত, তাহলে জনগণের অধিকারের জন্য তারা কাজ করত। রাজনৈতিক দলগুলি জনগণের অধিকার আদায় করার জন্য, রাষ্ট্রের কল্যাণের জন্য রাজনীতি করছে না, বরঞ্চ রাজনীতি করে মানবতার কথা বলে, অধিকারের কথা বলে, নিজেদের স্বার্থ হাসিল করে এদেশের অর্থ সম্পদ বিদেশে পাড়ি জমাচ্ছে। আজ তাই আপনারা দেখছেন। নাম্বার 2, রাজনীতি কোন পথে এবং রাজনীতি কি? আসলে বাংলাদেশে রাজনীতি খুব খারাপ পথে আছে। রাজনীতি কি? রাজনীতি হলো একটি পবিত্র বিষয় বা পবিত্র বস্তু, বা রাজনীতির প্রধান যে বিষয় সেটি হলো রাষ্ট্র গঠন করার যে মূল মন্ত্র, সেটাই হবে রাজনীতি। রাষ্ট্র গঠন করার মূল মন্ত্র হবে একটি রাষ্ট্রে বসবাসরত সমাজ বা দেশের পরিবেশ পরিস্থিতি সকল জনগণের অনুকূলে নিয়ে এসে সেই রাষ্ট্রটি একটি কল্যাণমুখী রাষ্ট্রে পরিণত করার চেষ্টা অব্যাহত রাখা এবং কার্যক্রম চালিয়ে যাওয়া, এটার নাম হলো রাজনীতি। অর্থাৎ রাষ্ট্র পরিচালনা করার জন্য, মানুষকে সুখে শান্তিতে রাখার জন্য, মানুষের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য যেই সংগ্রাম করা হয় সেটাই হবে রাজনীতি। অর্থাৎ রাষ্ট্রকে সুন্দর করার জন্য রাষ্ট্রে যে কাজগুলি করা হবে এবং রাষ্ট্রের মধ্যে যে মানুষগুলি একটি দল গঠন করে বা সমষ্টিগত মানুষ মিলে একটা রাষ্ট্র সংস্কার করার জন্য, রাষ্ট্র পরিচালনা করার জন্য যে কাজগুলো করা হয় বা যে সংগ্রাম করা হয়, সেটা রাজনীতি। রাজনীতিকে মানুষ আজ খারাপ চোখে দেখেন। কেন খারাপ চোখে দেখার বিষয় হচ্ছে আমাদের বোধগম্য হচ্ছে না। রাজনীতির মাধ্যমে একটি দেশ পরিচালিত হচ্ছে, সেই রাজনীতি যদি সুন্দর পথে নিয়ে আসা না যায়, তাহলে কখনো এদেশের মানুষ মুক্তি পাবে না। কিন্তু দুর্বৃত্ত এবং মানুষের নোংরা রাজনীতি দেখে যদি আপনি রাজনীতির পথ ছেড়ে দেন, তাহলে এই যোগ্য চেয়ারে অযোগ্য মানুষ, নোংরা মানুষ, দুর্নীতিবাজরা, পাকিস্তানি দালালরা এবং ব্রিটিশদের দালালরা বা উত্তরসূরিরা যেভাবে 50 বছর শাসন করেছে, শোষণ করেছে, মানুষের অধিকারকে ক্ষুণ্ণ করেছে, মানুষের অধিকার দেয়নি, তেমনিভাবে এখন যদি আপনি রাজনীতি থেকে ফিরে যান, তাহলে এই দুর্বৃত্তরা এই চেয়ারে বসে আরও আপনাদেরকে নির্যাতন করতে থাকবে, জুলুম করতে থাকবে, শোষণ করতে থাকবে। কাজেই এই রাজনীতির জায়গা ছেড়ে যাওয়ার কোনো কারণ নেই, বরঞ্চ আপনার সর্বোচ্চ শক্তি দিয়ে, সর্বস্ব বিলীন করে দিয়ে আপনাকে এই রাজনৈতিক ময়দানে আসতে হবে, ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি এই অবৈধ, অগণতান্ত্রিক, অমানবিক, অনৈতিক যে রাজনৈতিক পন্থা রয়েছে, পদ্ধতি রয়েছে, ভেঙে দিয়ে জনতার অনুকূলে এনে গণমুখী মানুষের জন্য, শ্রমজীবী মানুষের জন্য একটি
সুন্দর রাজনীতির চর্চা করার মধ্য দিয়ে আমাদের রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যেতে হবে। রাজনীতি আসলে আমাদের ভালো পথে নেই, তার কারণ হলো ভালো মানুষগুলো আজকে বন্দী হয়ে গেছে। কোথায় বন্দী হয়ে গেছে? দুর্নীতিবাজরা যখন সমাজের কর্তৃত্ব এবং নেতৃত্ব দেয়, তখন সেখানে ভালো মানুষের আস্থা, বিশ্বাস বা স্থান কিছুই থাকে না। কাজেই দুর্বৃত্তকে হটিয়ে ন্যায়নিষ্ঠ মানুষকে চেয়ারে বসাতে হবে বা রাষ্ট্র নিয়ন্ত্রণের জায়গায় বসাতে হবে। তার জন্য আপনি রাজনীতি করবেন। 10 মায়ের 10 সন্তান, 10 বাবার 10 সন্তান এক জায়গায় এসে রাজনীতির সংস্কার করতে যখন আসবেন, একটু সমস্যা হবে। সেই সমস্যা দেখে যদি আপনি বলেন যে আগের রাজনীতির মতো আমাদের রাজনীতি, সমস্যা হচ্ছে কোথায় এটি আমাদের বুঝতে হবে। আমরা জন্মের পর থেকে এই দুর্বৃত্তের রাজনীতি, এই অনিয়মের রাজনীতি, অগণতান্ত্রিক রাজনীতি, দখলের রাজনীতি, পুঁজিবাদের রাজনীতি দেখতে দেখতে বড় হয়েছি। তাই এই স্বভাব আমাদের রক্তে মাংসে মিশে গেছে। তাই আমরা যারা বুঝতেছি, এদের উচিত হবে আমাদের কর্মী বাহিনী তৈরি করা এবং তাদেরকে সুন্দর মোটিভেশন করে আদর্শের মাধ্যমে তাদেরকে পরিচালিত করা। যদি আমরা আমাদের কর্মীদের সেন্টিমেন্টকে পরিবর্তন করতে না পারি, তাদের রক্তে মাংসে শিরায় উপশিরায় আমরা যদি আদর্শিক রাজনৈতিক প্র্যাকটিস করাইতে না পারি, মানবিক গুণাবলী তাদেরকে বোঝাতে না পারি, দেশের জন্য কাজ করতে হবে, দেশ আমার, এই দেশ রক্ষা করতে হবে আমাকেই, এই বিষয়গুলি যদি না বোঝাতে পারি, দেশ যদি ভালো থাকে, আমি ভালো থাকবো, আমার পরিবার ভালো থাকবে, এই বিষয়গুলি যদি আমরা সুন্দরভাবে বোঝাতে না পারি, তাহলে আমাদের তরুণ সমাজ মুখ থুবড়ে নিবে এই রাজনীতি থেকে। কাজেই সকল স্বার্থ বিসর্জন দিয়ে আপনাকে আমাকে ঐক্যবদ্ধ হয়ে সংগ্রাম চালিয়ে যেতে হবে এবং আমাদের কর্মী বাহিনী গঠন করতে হবে। বাংলাদেশ কোন পথে আছে এবং কেমন থাকার কথা ছিল? আসলে আমাদের বাংলাদেশ ভালো থাকার কথা ছিল, কারণ ভালো থাকার জন্যই তো আমরা স্বাধীনতার আন্দোলন করেছিলাম। অধিকার আদায় করার জন্যই তো আমরা স্বাধীনতার আন্দোলন করেছি, জীবন দিয়েছি, মা বোনদের ইজ্জত হরণ হয়েছে। সেই আন্দোলন সংগ্রাম করে যে স্বাধীন হয়েছে, স্বাধীনতার পর আমার দেশ ভালো থাকার কথা ছিল, আমার ভাই ও বোনদের ভালো থাকার কথা ছিল, সকল মানুষের অধিকার সমুন্নত বা প্রতিষ্ঠিত থাকার কথা ছিল, ঘরে ঘরে শান্তি থাকার কথা ছিল। কিন্তু আজ বাংলাদেশ ভালো নেই। ঘরে ঘরে অশান্তি, অন্যায়, অনিয়ম, অবিচার, জুলুম, নির্যাতন, শোষণ, এইগুলি আজ আমাদের দেশে প্রধানতম বৈশিষ্ট্য হয়ে গিয়েছে। আমরা দেখতে পাচ্ছি অনিয়ম, অনৈতিকতার বিরুদ্ধে যখনই প্রতিবাদ করা হচ্ছে, তখনই এই জুলুমবাজেরা, এই শোষণবাজেরা, এই পুঁজিবাদেরা, এই গণতন্ত্র হত্যাকারীরা, পাকিস্তানের উত্তরসূরিরা, ব্রিটিশদের উত্তরসূরিরা পাখির মতো গুলি করে হত্যা করে ফেলছে, মানুষকে বন্দি করে আটকে রাখা হচ্ছে। আমাদের নতুন প্রজন্মকে আদর্শ শিক্ষা থেকে বঞ্চিত করা হচ্ছে, সুশিক্ষায় শিক্ষিত করা হচ্ছে না। এরা জানে যদি সুশিক্ষায় শিক্ষিত করা যায়, মানুষের মতো মানুষ হিসেবে তৈরি করা যায়, যদি নৈতিক গুণাবলী সমুন্নত হিসেবে আমরা এই প্রজন্মকে গড়ে তুলি, তাহলে আমরা এই দেশ শোষণ করে আর খাইতে পারবো না। আমরা এই দেশে অনিয়ম করে, গণতন্ত্রকে হত্যা করে আমরা ক্ষমতায় থাকতে পারবো না। কাজেই এই অবস্থায় আমার বাংলাদেশ আছে। এই বাংলাদেশকে রক্ষা করার জন্য আজ তরুণ সমাজ জেগে উঠেছে,
এখন জেগে থাকতে হবে। হামলা মামলা জুলুম নির্যাতন দেখে যদি আপনি সরে যান, তাহলে এরা আরো আপনার ভবিষ্যৎ প্রজন্মকে আপনার মতো আমার মতোই কষ্ট করতে হবে। কাজে আমার সন্তানকে, আপনার সন্তানকে, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে বা আমাদের বাংলাদেশকে সুন্দর রাখার জন্য এই দুর্বৃত্তদেরকে কবর দিতে হবে। যেভাবে কবর দিয়েছিল বাংলাদেশের মুক্তিকামী মানুষ, স্বাধীনতার আন্দোলন করে রক্ত দিয়ে, জীবন দিয়ে যারা এই দেশকে স্বাধীন করেছেন, তাদের মতোই আপনাকে আমাকে জীবন দিয়ে, রক্ত দিয়ে, সর্বোচ্চ বিলিয়ে দিয়ে এই দেশকে আবার মুক্তি করে আনতে হবে। ব্রিটিশদের তাড়ানো খুব সহজ ছিল, পাকিস্তানি দালালদেরকে বা পাকিস্তানি শাসকদের তাড়ানো খুব সহজ ছিল। এখন আমার দেশে যারা শাসন আর শোষণ করছেন তাদেরকে তাড়ানো খুব কঠিন, খুব কঠিন, খুব সহজেই তাদেরকে তাড়ানো সম্ভব না। কারণ আপনি যাকে তাড়াবেন সে তো আপনার ভাই, আপনি যাকে তাড়াবেন সে তো আপনার বাবা, আপনি যাকে তাড়াবেন সে তো আপনার মা, আপনি যাকে তাড়াবেন সে তো আপনার বোন। কাজে আপনার মা যদি দুর্নীতিবাজ হয়, আপনার বাবা যদি দুর্নীতিবাজ হয়, আপনার ভাই যদি দুর্নীতিবাজ হয়, আপনার বাবা বা আপনার বোন যদি দুর্নীতিবাজ হয় বা দুর্নীতির মাধ্যমে তারা কর্মকাণ্ড করে, তাহলে কতটুকু কষ্ট করে আমার বাবাকে আমাকে হত্যা করতে হয় এই দেশটাকে শান্তির জন্য, এই দেশের মানুষের অধিকার আদায়ের জন্য, এই দেশকে মুক্তির জন্য। এটা খুব কঠিন কাজ। নিজের বুকে নিজেকে বা নিজের বুকে নিজে গুলি চালানো খুব সহজ নয়, খুব কঠিন বিষয়। কাজেই দেশের শান্তির জন্য, মানবতার মুক্তির জন্য, দেশের মানুষের অধিকার আদায়ের জন্য প্রয়োজন হলে নিজের বাবাকেও শেষ করে দিতে হবে। আমার এই হাত কেটে ফেলে যদি আমার দেশে শান্তি আসে, আমার হাত প্রয়োজনে কেটে ফেলতে হবে। মনে করতে হবে, আমি খুব ছোট্ট একটি বিষয় দিয়ে বুঝাবো। আমার এই হাতে যদি পছন ধরে আর এই পছনের মধ্য দিয়ে আমার সমস্ত শরীর যদি পচে যায়, তাহলে আমার এই হাত এখান থেকে কেটে ফেলতে হবে। যদি আমি হাত এখান থেকে কেটে ফেলতে না পারি, তাহলে আমার সমস্ত শরীর পচে যাবে। কাজেই আমার সমস্ত শরীরকে বাঁচাতে হলে আমার হাত এখান থেকে কেটে ফেলতে হবে। সহজ কথা। কাজেই এই দেশকে মুক্তির জন্য, মানুষের মুক্তির জন্য, আপনাকে আমাকে ভালো থাকার জন্য আমার অপরাধী বাবা, আমার অপরাধী মা, আমার অপরাধী ভাই, আমার অপরাধী বোনকে যদি ধ্বংস করতে হয়, মেরে ফেলতে হয়, মেরে ফেলতে হবে। কেন? যেমন আপনার সমস্ত শরীরকে বাঁচাতে হবে যদি হাতটি কেটে ফেলতেও হয়। আশা করি সবাই বুঝেছেন। নাম্বার 3, রাজনৈতিক উন্নয়ন ও বিভাজন। আমরা দেখেছি বাংলাদেশের রাজনীতির মতো রাজনীতি অন্য কোথাও আছে কিনা তা আমার জানা নেই। হয়তো বা কোথাও থাকতে পারে বা কোথাও আছে, কিন্তু এত নোংরামি, এত হিংসা, এত বিদ্বেষ, এত প্রতিহিংসা অন্য কোথাও আমি দেখতে পাচ্ছি না। আমাদের দেশের রাজনৈতিক কথা বলে, রাষ্ট্র গঠন করার কথা বলে, মানুষের অধিকারের কথা বলে, তারা রাজনৈতিক কর্মকাণ্ড এবং তারা রাজনৈতিকভাবে দ্বন্দ্ব সংঘাতের মধ্য দিয়ে আমাদের দেশে যে ধ্বংস হচ্ছে বা যেই ক্ষতি হচ্ছে, তা পৃথিবীর কোথাও এত ক্ষতি হচ্ছে না। কাজেই আমরা দেখতে পাচ্ছি রাজনৈতিক উন্নয়ন হচ্ছে না, বরঞ্চ দ্বন্দ্ব তৈরি হচ্ছে বেশি। 50 বছর রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে দেশ যতটুকু এগিয়েছে, তার চেয়ে আমার দেশ বেশি ধ্বংস হয়েছে। কি ধ্বংস হয়েছে?
শিক্ষা, সংস্কৃতি, আদর্শ, চরিত্র, মানুষের মানবিকতা ধ্বংস হয়েছে। নতুন প্রজন্মের রাজনীতি, আমরা দেখতে পাচ্ছি নতুন প্রজন্মের রাজনীতি খুব সুন্দর পথে এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে সেই প্রত্যাশা আমরা করতে পারি। আমরা সুস্পষ্ট দেখতে পাচ্ছি, দিবালোকের মতো আমাদের কাছে স্পষ্ট যে নতুন প্রজন্মের রাজনীতি খুব সুন্দর হচ্ছে, সুন্দর পথে এগিয়ে যাবে। এই নতুন প্রজন্মের রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে আবার বাংলাদেশ মুক্তি পাবে। কিন্তু কিছু নতুন প্রজন্ম আছে যারা এই 50 বছর শাসন শোষণ করেছেন, তাদের ব্যবহারের পাত্র হয়ে আছেন। আমি তাদেরকে আহ্বান জানাচ্ছি, আপনারা তাদের ব্যবহারের পাত্র না হয়ে আপনাদের বিবেককে প্রশ্ন করুন, মানবিকতাকে একবার জাগ্রত করুন, মনের কাছে একবার প্রশ্ন করুন যে সত্যিকার অর্থেই কি আমি ভালো পথে আছি না ভুল পথে আছি। দেশ রক্ষা করার দায়িত্ব কার? দেশ রক্ষা করার দায়িত্ব আপনার, আমার, সবার। প্রত্যেকটি ধর্মের কথাই ছিল যে দেশ রক্ষা করা ইমানি দায়িত্ব, দেশপ্রেম ইমানি দায়িত্ব। সকল ধর্মের মর্মকথা, সবার ঊর্ধ্বে মানবতা। আর মানবতাবাদী লোকেরাই সবচেয়ে বেশি ধর্ম পালন করে। কিন্তু যারা ধর্মদ্রোহী তারা কখনো মানুষ হতে পারে না। কারণ প্রত্যেকটি বিষয়ের একটি ধর্ম আছে, প্রত্যেকটি জিনিসের একটি ধর্ম আছে। কাজে মানুষের একটি ধর্ম আছে, সেটি হলো ন্যায় বিচার, সেটি হলো মানবিকতা। মানুষ হয়ে মানুষের কষ্ট বোঝা, মানুষ হয়ে মানুষের জন্য কাঁদা, মানুষের ব্যথায় ব্যথিত হওয়া এবং মানুষের অধিকার ফিরিয়ে দেওয়া। যদি এই বিবেক মানুষের মধ্যে না থাকে, সে মানুষ হতে পারে না, তার কোনো ধর্ম থাকতে পারে না। সবচেয়ে বড় আদর্শ মানবতা। নাম্বার 8, নাম্বার 7 রয়ে গেছে যে সবচেয়ে বড় আদর্শ মানবতা। যদি আপনি সবচেয়ে একজন বড় মুসলিম দাবি করতে হয়, আগে আপনাকে মানবিক গুণাবলী অর্জন করতে হবে। আপনি যদি মানুষের মতো মানুষ না হতে পারেন, আপনি যদি নেশাগ্রস্ত হয়ে মেন্টালিটি হারিয়ে ফেলেন, বা আপনি যদি বিবেক হারিয়ে ফেলেন, ভালো মন্দ কিছুই বুঝেন না, তাহলে আপনার জন্য কোনো ধর্ম নেই, কোনো আদর্শ নেই, আপনার জন্য কোনো সিস্টেম নেই, আপনার জন্য কোনো আইন নেই। কাজেই মানুষের জন্য ধর্ম, অমানুষের জন্য ধর্ম নয়। অমানুষকে মানুষ করার জন্য ধর্ম হয়েছে। ধর্ম আল্লাহ তাআলা দিয়েছেন বা সৃষ্টিকর্তা দিয়েছেন। ধর্ম মানুষের জন্য, আর অমানুষকে মানুষে রূপান্তরিত করার জন্যই ধর্মের আবির্ভাব হয়েছে। মানুষ যখন অমানুষে রূপান্তরিত হয়েছে, ওই অমানুষকে মানুষে রূপান্তরিত করার জন্য মহান সৃষ্টিকর্তা যুগে 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 বার্তা বা প্রভাব পাঠিয়েছেন। তারা এসে সুন্দর বাণী দিয়ে মানুষকে শিক্ষা দিয়ে গঠন করেছেন মানুষ হিসেবে মানুষ। কাজেই মনে রাখতে হবে, সকল ধর্মের মর্মকথা, সবার ঊর্ধ্বে মানবতা। মানবতা যদি না থাকে, তার কোনো ধর্ম থাকতে পারে না। কিন্তু এক দল আছেন যারা বলেন আমরা ধর্ম মানি না, কিন্তু আমাদের আছে মানবতা। তারা আবার সেই ধর্মের বিরুদ্ধে কথা বলছেন। আরে ভাই, ধর্মের বিরুদ্ধে কথা বলছেন, মানবতাই তো একটি ধর্ম। আর সেই ধর্মের কথা হলো যে কোনো মানুষকে আপনি বিপদের মুখে ফেলতে পারবেন না। প্রত্যেকটি মানুষকে অধিকার দিতে হবে, প্রত্যেকটি মানুষকে নিরাপত্তা দিতে হবে, প্রত্যেকটি মানুষের দেখভালের দায়িত্ব আপনাকে নিতে হবে, প্রত্যেকটি মানুষের বিপদে আপনাকে এগিয়ে যেতে হবে, প্রত্যেকটি মানুষের চোখের পানি মুখে চোখের পানি মুছে তার মুখে হাসি ফোটাতে হবে। তো সেটি প্রত্যেকটি ধর্মের কথা। আর বিশেষ করে
আমার মুসলিম ধর্মের কথা, ইসলাম ধর্মের কথা সবচেয়ে বেশি। যে মানুষ যদি কোনো মানুষের ব্যথায় ব্যথিত না হয়, তার কোনো ধর্ম নেই। তোমরা মানুষের মতো মানুষ হও, তারপরে তোমরা মুসলমান হও। অর্থাৎ যে মুসলমান হবে সে মানুষের মতো মানুষ হবে। মানুষের মতো মানুষ যে হবে না, সে মুসলমান হতে পারে না। আমার কথায় খুঁত না খুঁজে আমার এই কথাকে গভীরভাবে উপলব্ধি করার চেষ্টা করবেন আশা করি। নাম্বার 8, নেতৃত্ব তৈরি করতে হবে। আমরা দেখেছি অবৈধ রাজনৈতিক কর্মকাণ্ড যারা চালাচ্ছেন, তারা তাদের প্রজন্মকে অবৈধভাবে অশিক্ষা কুশিক্ষা দিয়ে নেতৃত্ব তৈরি করছেন এবং তারা সেই খারাপ পথেই নেতৃত্ব দিচ্ছেন। এখন ভালো পথের রাজনীতি যদি করতে হয়, ভালো নেতৃত্ব তৈরি করতে হবে, নতুন প্রজন্ম তৈরি করতে হবে। নতুন প্রজন্ম, নতুন নেতৃত্ব, নতুন নেতা, নতুন লিডারশিপ যদি তৈরি করতে না পারেন, তাহলে আপনি আন্দোলনে সফলতা অর্জন করতে পারবেন না, মানবিক রাষ্ট্র গঠন করতে পারবেন না, সুশাসনের সমাজ গঠন করতে পারবেন না। কাজেই সকল বিষয়ের মূল বিষয় হলো আপনাকে প্রথম নিজেকে গড়তে হবে, নিজেকে গড়ার পরে নেতৃত্ব তৈরি করতে হবে। অর্থাৎ শত শত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ তৈরি করতে হবে। মানুষের সেন্টিমেন্ট যদি পরিবর্তন করা যায়, তাদের ভিতরে যদি আদর্শ প্রবেশ করানো যায়, তাদের রক্তে মাংসে যদি আদর্শ ঢুকিয়ে দেওয়া যায়, অনুপ্রাণিত করা যায়, উজ্জীবিত করা যায় মানবিক গুণাবলীর মাধ্যমে, তাহলে সেই আন্দোলন সফল কাম হবে। এখানে ব্যর্থতার কোনো প্রশ্নই আসে না। এ পর্যন্ত আজকে আরো বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা থাকবে ইনশাআল্লাহ। আল্লাহর অশেষ রহমতে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবেশ পরিস্থিতি সুন্দরভাবে মোকাবেলা করবেন, পরিবেশ পরিস্থিতি অশান্ত করার চেষ্টা করবেন না। যদি দেখেন আপনার নেতৃত্বের কারণে অশান্তি তৈরি হচ্ছে, তাহলে মনে করতে হবে আপনাকে আরো আপডেট হতে হবে, আপনাকে আরো গুণাবলী অর্জন করতে হবে। আর যদি মনে করেন যে আপনার কারণে, আপনার ন্যায় কাজের জন্য দুর্বৃত্তরা আপনাকে হামলা মামলা করছে, তখন মনে করবেন আপনি যদি নেতৃত্ব দিয়ে সামনের দিকে এগিয়ে যাইতে পারেন, সেই আন্দোলন 100% সফলতার পথে এগিয়ে যাবে। পৃথিবীর কেহ আপনাকে বাধা দিয়ে রাখতে পারবে না।